আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে সম্প্রতি প্রকাশিত প্রখ্যাত সাংবাদিক এনায়েত কবিরের একটি লেখা ও তারপর বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ প্রখ্যাত ভারতীয় সাংবাদিক চন্দন নন্দীর বিভিন্ন সাক্ষাৎকারে উঠে আসা একটি খবর ইতিমধ্যে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের ভেতরে ও বাইরে। তারা বলেছেন, ভারত ও আমেরিকার যৌথ উদ্যোগে, খেয়াল করবেন কথাটা, ভারত ও আমেরিকা দুই রাষ্ট্র মিলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পতন ঘটেছে হাসিনা সরকারের। আর এখানেই প্রশ্ন উঠেছে, ২৪-এর বাংলাদেশের রাজনীতি কি শুধুই রাজপথের আন্দোলন, নাকি এর সুতো বাঁধা রয়েছে ওয়াশিংটন আর সাউথ ব্লকের ড্রয়িং রুমে? গত কয়েক বছরে আমরা দেখেছি এক অভূতপূর্ব ক্ষমতার পালাবদল, শেখ হাসিনার পতন, অন্তর্বর্তীকালীন সরকারের উত্থান এবং সবশেষে বিএনপির ক্ষমতায় ফেরা। অনেকেই একে কেবল ছাত্র জনতার বিপ্লব হিসেবে দেখছেন, কিন্তু এর গভীরে রয়েছে এক জটিল ভূ রাজনৈতিক দাবার ছক। আজ আমরা আলোচনা করব সেই ইনসাইড স্টোরি নিয়ে, কেন দিল্লি আর ওয়াশিংটন হাত মেলালো শেখ হাসিনাকে সরাতে, কেন তারা বিএনপির হাতে ক্ষমতা যাওয়া সত্ত্বেও চুপ করে থাকল, আর কেনই বা এখন পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক নতুন রিফর্মড আওয়ামী লীগ। চলুন খোলসা করা যাক সবটুকু। শেখ হাসিনা ও ভারতের সম্পর্ককে একসময় ভাবা হতো রক্তের সম্পর্ক, মানে একসময় রক্তের সম্পর্ক ছিল, কিন্তু গত কয়েক বছরে এই সম্পর্কে চিড় ধরিয়েছিল ড্রাগনের ছায়া, চীনের ছায়া। শেখ হাসিনা ভেবেছেন এবং তিনি জানতেন শুধু ভারতকে দিয়ে হবে না, তাই তিনি চীনকেও হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছিলেন। শেখ হাসিনা সরকারের ১৫ বছরের মেয়াদে ২০০৯ থেকে ২০২৪ বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছয়। যদিও তিনি প্রকাশ্যে ভারত ও চীনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার কথা বলতেন, কিন্তু পরিসংখ্যান ও বাস্তব প্রকল্পের দিকে তাকালে দেখা যায় যে আর্থিক, সামরিক, বাণিজ্যিক, কূটনৈতিক সব ক্ষেত্রে, অবকাঠামো তৈরি সব ক্ষেত্রে চীন ভারতের চেয়ে অনেক বেশি গভীরে প্রবেশ করেছে বাংলাদেশে। এই গভীর সম্পর্কের প্রধান দিকগুলো একটু দু কথায় বলে নিই। প্রথমে বলি সামরিক সম্পর্ক। সামরিক দিক থেকে বাংলাদেশ প্রায় পুরোপুরি চীনের উপর নির্ভরশীল। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, SIPRI, তাদের তথ্য অনুযায়ী ২০১০ থেকে ২০২০ সাল এর মধ্যে বাংলাদেশের মোট সামরিক সরঞ্জামের ৭৩.৬%, মানে প্রায় ৩/৪ সেই সরবরাহ করেছে চীন। বাকিটা করেছে আমেরিকা, কিছু অন্যান্য দেশ। আর ভারতের কাছ থেকে বাংলাদেশের সামরিক কেনাকাটা ছিল একেবারে নগণ্য, উল্লেখ করার মতো নয়। ২০১৩ সালে শেখ হাসিনা সরকার চীন থেকে $২০৩ মিলিয়ন দুটি রিফারবিশড মিং ক্লাস সাবমেরিন, পুরনো সাবমেরিনকে নতুন করে তার করা হয়েছে, তাদের নাম বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা, এই কেনার চুক্তি করেন। শুধু তাই নয়, কক্সবাজারের পেকুয়ায় দেশের প্রথম পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি
বিএনএস শেখ হাসিনা চীনের কারিগরি সহায়তায় প্রায় $1.21 বিলিয়ন ব্যয়ে নির্মিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক, নৌবাহিনীর করভেট ও ফ্রিগেট এবং বিমান বাহিনীর ফাইটার জেটগুলোর একটা বড় অংশই চীনে তৈরি। এবার আসি আর্থিক ও অবকাঠামো বিষয়ে এবং বিআরআই সেই ফ্যাক্টরে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের পর দুই দেশ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে। এর ফলে চীন বাংলাদেশে প্রায় $24 বিলিয়ন বিনিয়োগে, মানে 2400 কোটি ডলারের বিনিয়োগ ও ঋণের প্রতিশ্রুতিপত্র স্বাক্ষর করে। 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের দ্বিপাক্ষিক ঋণের সবচেয়ে বড় উৎসের অন্যতম হল চীন। আর বড় প্রকল্পগুলো চীনের সহায়তায় তৈরি, যে পদ্মা বহুমুখী সেতুর যে রেল সংযোগ প্রকল্প প্রায় 39,000 কোটি টাকা, কর্ণফুলী টানেল যেটাকে বলা হয় বঙ্গবন্ধু টানেল, পায়রা গভীর সমুদ্র বন্দর এবং একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র চীনা অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মিত হয়েছে। ভারত দেখুন, আর ভারতের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে প্রায় $8 বিলিয়ন, আবার বলছি প্রায় $800 কোটি লাইন অফ ক্রেডিট দিলেও বাংলাদেশে তার বাস্তবায়নের গতি ছিল খুবই ধীর। চীনের প্রকল্পগুলো দ্রুত দৃশ্যমান হওয়ায় আর্থিক নির্ভরতা বেজিং এর দিকে বেশি ঝুঁকে পড়ে বাংলাদেশের। এটা বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে করছে বলে বিশ্বাস করে ভারত। সম্ভবত দেশের মধ্যে হাসিনা সরকার দেখাতে চাইছিল যে তারা ভারতের চেয়ে চীনের বেশি কাছাকাছি। তার উদ্দেশ্য ছিল যে দেশের মধ্যে যে ভারত বিরোধিতা, একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট আছে দেশের লোকের মধ্যে, সেই সেন্টিমেন্টটা চলে যাবে, যেটা হাসিনার বিরুদ্ধেও চলে গিয়েছিল, সেটা চলে যাবে, যদিও তার কোনো এফেক্ট হয়নি। এটা অনেকটা সেই শেখ হাসিনার মৌলবাদী শক্তিদের কাছে টেনে এনে তাদের সংযত করে রাখার চেষ্টার মতো ব্যাপার। বাস্তবে হাসিনার আমলে মৌলবাদী শক্তি দুর্বল না হয়ে বহু গুণ শক্তিশালী হয়েছে। এবার আসুন বাণিজ্যিক সম্পর্কে। বাণিজ্যিক ক্ষেত্রে চীন বাংলাদেশের 1 নম্বর ব্যবসায়িক অংশীদার। 2023 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট আমদানির প্রায় 30% আসে চীন থেকে, যেখানে ভারত থেকে আসে তার 1/3। কাঁচামাল ও শিল্প, এখানেও একই দৃশ্য। বাংলাদেশের তৈরি পোশাক খাতে রেডিমেড গার্মেন্টস, তার প্রয়োজনীয় কাপড় ও কাঁচামালের প্রায় সিংহভাগ আসে চীন থেকে। ফলে বাংলাদেশের শিল্প খাত সচল রাখতে চীনের বিকল্প নেই, চীন দখল করে ফেলেছিল। কিন্তু ভারতের এবং আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ চীনের সঙ্গে কূটনৈতিক সংযোগ ও তিস্তা প্রকল্প। শেখ হাসিনা কৌশলে ভারতকে চাপে রাখতে একসাথে চীনের সাথে কূটনৈতিক ঘনিষ্ঠতা বাড়িয়ে দেন। আর এই পথে বড় পদক্ষেপ ছিল তিস্তা মহাপরিকল্পনা। ভারত দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তি না করায় বাংলাদেশ এটা করতে গিয়েছিল। এই না করার কারণটা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার ছিলেন তিস্তা প্রকল্পের সবচেয়ে বড় বিরোধী। এটা বাংলাদেশের মানুষ মনে রাখেন না, মনে রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা এত সমর্থন করতেন না। যে জন্য তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিস্তা চুক্তি স্বাক্ষরের জন্য ঢাকায় গেলেও
মমতা ব্যানার্জিরও যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যাননি এবং তার বিরোধিতায় চুক্তি সই হয়নি। হাসিনা সরকার চীনের কাছে প্রায় $1 বিলিয়ন একটি মহা পরিকল্পনা প্রস্তাব করে। এটি ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, কারণ তিস্তা অববাহিকা ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের খুব কাছে। তিস্তা মহাপ্রকল্প কেন গুরুত্বপূর্ণ? ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক মূলত রাজনৈতিক ও নিরাপত্তা কেন্দ্রিক, যেমন বিচ্ছিন্নতাবাদ দমন বা ক্ষমতার ধারাবাহিকতা, কিন্তু দেশের ভৌত অবকাঠামো, সামরিক সক্ষমতা, শিল্প বাণিজ্য সম্পূর্ণভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই গভীর সম্পর্কের কারণেই শেষ দিকে ভারত ও আমেরিকা উভয়েই হাসিনার উপর থেকে তাদের নিঃশর্ত সমর্থন সরিয়ে নিতে শুরু করে। দিল্লি বুঝতে পারে হাসিনাকে সমর্থন দিয়ে তারা আসলে বাংলাদেশের বাজার, বাংলাদেশের বন্দর সব চীনের হাতে তুলে দিচ্ছে। ঠিক একই সময়ে ওয়াশিংটনও দেখল যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেখানে হাসিনা সরকার চীনের অতি ঘনিষ্ঠ হয়ে পড়ছে। শত্রু যখন এক, তখন দিল্লি আর ওয়াশিংটন এক টেবিলে বসতে বাধ্য হল। ফলে তৈরি হল সেনাবাহিনীর মাস্টার স্ট্রোক ও 5 আগস্টের নীল নকশা পুরো আঁকা হয়ে গেল। এই খেলায় মাঠ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুঁটি ছিল বাংলাদেশ সেনাবাহিনী। চন্দন নন্দী বা এনায়েত কবিরের মতো বিশ্লেষকরা যা দাবি করছেন তার শিহরণ জাগানো। 5 আগস্টের পতন কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটা ছিল একটি সুপরিকল্পিত এক্সিট রুট। সেনাবাহিনী বুঝতে পেরেছিল হাসিনার নৌকা ডুবছে, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশন থেকে বাদ পড়ার ভয় আর মার্কিন স্যাংশনের খাঁড়া ঝুলেছিল তাদের মাথার উপর। ফলে 4 আগস্ট রাতেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আর্মি আর গুলি চালাবে না, হাসিনাকে দেয়া হলো সেফ প্যাসেজ। ভারতও এই প্রক্রিয়ায় সায় দিয়েছিল, কারণ তারা জানত হাসিনাকে জোর করে ক্ষমতায় টিকিয়ে রাখলে বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমতর আকার ধারণ করবে এবং ফলত চীনের প্রভাব বাড়বে। সেই কারণেই ভারত 5 আগস্টের ঘটনায় সে সময় বড় কোনো ব্যবস্থা নেয়নি। আর সেই কারণেই ভারত ও আমেরিকা এই দুই শক্তি 5 আগস্টের আগে ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য হাসিনাকে কোনো চাপ দেয়নি, কারণ লক্ষ্য তখন একটাই, চীনকে দমন করতে হাসিনাকে সরাতে হবে। 5 আগস্ট 2024-এ হাসিনা বিদায় নিলেন, কিন্তু তৎক্ষণাৎ বিএনপিকে ক্ষমতায় আনা সম্ভব ছিল না। প্রয়োজন ছিল একটি বাফার জোন বা স্টপ গ্যাপ ব্যবস্থার। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন ওয়াশিংটনের সবচেয়ে বিশ্বস্ত বাজি। ভারতও তাকে মেনে নিল এই আশায় যে তিনি পরিস্থিতি শান্ত করবেন। নোবেল লরিয়েট, শান্তির নোবেল পেয়েছিলেন। কিন্তু 1.5 বছরের এই অন্তর্বর্তীকালীন শাসনে দেখা গেল এক অন্য সমীকরণ। ইউনূস সরকার যখন পাকিস্তান বা চীনের দিকে বেশি ঝুঁকে পড়তে শুরু করল, তখন দিল্লি ও ওয়াশিংটন তাদের পরিকল্পনা বদলে ফেলল। বাংলাদেশের অস্থিতিশীলতা ভারতের 7 সিস্টার্সের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ালো। ফলে ইউনূস সরকারের পতন ছিল কেবল সময়ের অপেক্ষা। বিএনপি ক্ষমতায় এলো। আশ্চর্যের বিষয় হল, বিএনপি ক্ষমতায় এসে যখন আইনি লড়াইয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল, ভারত কিন্তু কোনো শক্ত প্রতিবাদ জানালো না। কেন এই রহস্যময় নীরবতা? কারণ ভারত তখন তৈরি করছিল তাদের প্ল্যান বি। কি সেই প্ল্যান বি? সেটা হচ্ছে নবপর্যায়ের আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনা। এখনকার সবচেয়ে বড় খবর হলো, দিল্লি আর ওয়াশিংটন বুঝতে পেরেছে
বাংলাদেশে জামাতি ইসলামী এবং তার মৌলবাদী বন্ধুদের প্রভাব রুখতে হলে কেবল বিএনপি যথেষ্ট নয়। বিএনপি যদি চরমপন্থীদের দিকে ঝুঁকে পড়ে তবে বিপদ বাড়বে। তাই তারা চাইছে বাংলাদেশে একটি লিবারেল বা উদারপন্থী ভারসাম্য ফিরিয়ে আনতে। আর এখানেই জন্ম নিচ্ছে নবপর্যায়ের আওয়ামী লীগ। শেখ হাসিনার বদলে অন্য কোনো গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসা, যারা ভারতের বন্ধু হবে, আমেরিকার সাথে বন্ধু হবে, আমেরিকার সাথে সম্পর্ক থাকবে, কিন্তু চীনের দাসে পরিণত হবে না। একটি রাজনৈতিক পরিসর তৈরি করা যেখানে বিএনপি আর এই নতুন আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে আর উগ্রবাদী শক্তিগুলো মাঠের বাইরে চলে যাবে। সূত্রের খবর অনুযায়ী ভারত এখন এই রিফর্মড আওয়ামী লীগকে ময়দানে নামানোর জন্য আন্তর্জাতিক মঞ্চে লবিং করছে। প্রাক্তন স্পিকার শিরিন শারমিনকে দিয়ে একটা চেষ্টা হলো কয়েকদিন আগে, এবং এর আগেও হয়েছে, কিন্তু সে চেষ্টা ফেল করেছে। দলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা শিরিন শারমিনের নেই। ফলে নাম উঠছে এখন হাসিনা পুত্র জয়ের। যেমন ভাবে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এসছেন, তেমন ভাবে হাসিনার পুত্র জয় আসবেন। তিনি শিগগির ভারতের নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি আসছেন। এতে পশ্চিমী শক্তিগুলোরও সায় আছে, কারণ তারা বাংলাদেশে আর কোনো নতুন আফগানিস্তান বা শ্রীলঙ্কা দেখতে চায় না। পরিশেষে বলা যায়, বাংলাদেশের রাজনীতি আসলে এক বহুপাক্ষিক দাবার বোর্ড, যেখানে দেশীয় আবেগ আছে ঠিকই, কিন্তু নিয়ন্ত্রণের চাবিকাঠি অন্য কারোর হাতে। শেখ হাসিনার পতন যেমন অনিবার্য ছিল, তার নিজস্ব ভুল এবং ভূ রাজনৈতিক সমীকরণের কারণে, তেমনি বিএনপির ক্ষমতায় আসাও এক বৃহত্তর পরিকল্পনার অংশ। প্রশ্ন উঠতেই পারে, এই পরিকল্পনাও যদি সফল না হয়? প্রশ্নটা উঠে গেছে এই কারণে যে বিএনপি নেতা ও মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এক বড়সড় প্রতিনিধি দল এই মুহূর্তে চীন সফরে। চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা তাহলে কি তারেক রহমান সরকারেরও পতন ডেকে আনতে পারে? দ্বিতীয় আরেকটি প্রশ্ন ওঠে, ভারত ও আমেরিকায় যদি শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে থাকে, তাহলে মোহাম্মদ ইউনূসের চীন পাকিস্তান ঘেঁষা নীতিকে ভারত কেন 1.5 বছর ধরে মেনে নিল? দেখুন, বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণ যে অত্যন্ত জটিল একটি মোড় নিয়েছে, তাই এই তথাকথিত 360 ডিগ্রি বা 300 ডিগ্রি ডিপ্লোমেসি থেকেই স্পষ্ট। এই মুহূর্তে এই এপ্রিল 2026-এ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বেইজিং সফরে রয়েছে। তারা চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সাথে বৈঠক করেছেন এবং তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের সহযোগিতা চেয়েছেন। চীনের সাথে এই অতিরিক্ত ঘনিষ্ঠতা কি বিপদ রেখে আনতে পারে তারেক রহমানের জন্য? যে কজাল মেকানিজম বা কার্যকারণ সম্পর্কের কথা বলা হয়েছে, সেই যুক্তি অনুযায়ী শেখ হাসিনার পতনের অন্যতম প্রধান কারণ ছিল তার অতিরিক্ত চীন ঘনিষ্ঠতা, যা ভারত ও আমেরিকার স্বার্থে আঘাত এনেছিল। এখন তারেক রহমানের সরকার যদি একই পথে হাঁটে, উত্তরটা খুবই সহজ। ভারত সবসময় বাংলাদেশের নিরাপত্তা এবং উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল। বিএনপি যদি চীনের সাথে প্রতিরক্ষা বা কৌশলগত সম্পর্ক খুব বেশি গভীর করে, তবে ভারত ও আমেরিকার পক্ষ থেকে আবারও অদৃশ্য চাপ তৈরি হতে পারে তারেক রহমানকে অদৃশ্য করে দেওয়ার জন্য। জিও পলিটিক্যাল গোলগুলো মিট করতে না পারলে এনিবডি মাইট বি এক্সপেন্ডেবল, যে কাউকে ত্যাগ করা হতে পারে। ফলে তারেক রহমানকে ভারত ও আমেরিকার সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে
চীনের অর্থনৈতিক সুবিধা নিতে হবে, তা না করলে বিপদ তার জন্য অপেক্ষা করছে। এবার বলি, মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারত সরকারের সহনশীলতার রহস্যটা কি? যদি ভারত আমেরিকা মিলে হাসিনাকে হটিয়ে থাকে, তবে ইউনূসের চীন ও পাকিস্তান ঘেঁষা নীতি ভারত গত 1.5 বছর কেন মেনে নিল? এর পেছনে আছে কয়েকটি কৌশলগত কারণ। প্রথমত, অন্তর্বর্তীকালীন সীমাবদ্ধতা। ডক্টর ইউনূসের সরকার ছিল একটি ট্রানজিশনাল বা অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের কৌশল ছিল অপেক্ষা করো এবং দেখো। একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারকে শুরুতেই সরাসরি বিরোধিতা করা ভারতের জন্য আন্তর্জাতিকভাবে নেতিবাচক হতো। তাছাড়া ডক্টর ইউনূসের পেছনে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার শক্তিশালী সমর্থন ছিল। তখন ছিল জো বাইডেনের আমল। ভারত হয়তো নিজের নিরাপত্তার স্বার্থে ক্ষুব্ধ থাকলেও আমেরিকার সাথে সরাসরি দ্বন্দ্বে না জড়ানোর জন্য ইউনূস সরকারকে মেনে নিয়েছিল। তাছাড়া ভারত কিন্তু পুরোপুরি মেনে নেয়নি। লক্ষ্য করলে দেখবেন ইউনূসের পুরো মেয়াদে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় পৌঁছেছিল। নরেন্দ্র মোদীর সাথে তার কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক প্রায় হয়নি বললেই চলে। ভারত কেবল প্রয়োজনীয় নিরাপত্তা যোগাযোগ রক্ষা করেছিল এবং একটি নির্বাচনের অপেক্ষা করছিল। ভারত ও আমেরিকা জানত যে ইউনূস সরকার স্থায়ী নয়। তাদের মূল লক্ষ্য ছিল একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে এমন একটি শক্তিকে ক্ষমতায় আনা যারা তাদের কৌশলগত স্বার্থ, বিশেষ করে চীনের প্রভাব কমানোর যে ব্যাপারটা বজায় রাখবে। তাহলে এই আলোচনার সার কথা কি? ভারত ও আমেরিকা শেখ হাসিনাকে সরিয়েছিল দুজনে মিলিতভাবে, কারণ তিনি তাদের কথা শুনছিলেন না, তিনি চীনের দিকে ঝুঁকে পড়েছিলেন। ডক্টর ইউনূসকে তারা একটি অনিবার্য মাধ্যম হিসেবে ব্যবহার করেছে মাত্র। এখন তারেক রহমানের ওপর তাদের নজর থাকবে যে তিনি শেখ হাসিনার সেই পুরনো চীন ঘনিষ্ঠতার ভুলটি আবার করেন কিনা। করলে তারেকও যাবেন। শেষ করব আরেকটি বিষয় নিয়ে দু কথা বলে। প্রস্তাবিত নতুন আওয়ামী লীগ কি পারবে জনসমর্থন ফিরে পেতে, নাকি বাংলাদেশের সাধারণ মানুষ বাইরের এই প্রেসক্রিপশন প্রত্যাখ্যান করবে? এখনো কিন্তু দেশের মানুষের মুখের নয়, বুকের ভেতরে স্লোগানটা হলো শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। প্রিয় দর্শক, আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। বাংলাদেশের ভূ রাজনীতি সম্পর্কে আরও জানতে সাবস্ক্রাইব করুন